আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাইকে জানাই পৌষের কনকনে শীতের উষ্ণ শুভেচ্ছা। বিএসএম আরএসটিউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের বিশেষ সেশন ক্যারিয়ার প্ল্যানিং ইন প্রোগ্রামিং এ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন মোহাম্মদ আনিসুল ইসলাম, অ্যাসোসিয়েট ডিরেক্টর, স্টুডেন্ট রিলেশনশিপ অ্যান্ড গ্রোথ, প্রোগ্রামিং হিরো। আর পুরো অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে যুক্ত আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। আশা করছি পুরো টকশোটি প্রোগ্রামিং সেক্টরে ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করবে। চলুন আর দেরি না করে আমাদের প্রোগ্রামটি শুরু করি। অনুষ্ঠানের শুরুতেই আমরা স্যারের কাছে যাব। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ উপস্থাপক আপনাকে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও চমৎকার আছেন এবং আমাদের অডিয়েন্স যারা আছে তারাও আশা করি অনেক ভালো আছেন। ধন্যবাদ স্যার, আমরা অনেক ভালো আছি। স্যার, অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাইবো, স্যার, আপনার প্রোগ্রামার হিসাবে ক্যারিয়ার গড়ার শুরু গল্পটা কেমন ছিল? আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ব্যক্তিগতভাবে প্রোগ্রামিং হিরোতে কর্মরত আছি এখন প্রায় ৩.৫ বছরেরও বেশি সময় ধরে। আমি গ্র্যাজুয়েশন করেছি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। ২০২১ আমার গ্র্যাজুয়েশন ইয়ার। তো আমি এর গ্র্যাজুয়েশনের কিছু আগেই, মানে যখনই আমি রেজাল্ট পাই তার কিছু আগে আমি প্রোগ্রামিং হিরোতে জয়েন করি এবং ইনিশিয়ালি আমি হচ্ছে প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ারটা শুরু করার গল্পটা হচ্ছে আমি ইন্টারেস্টেড টু শেয়ার মাই জার্নি অ্যাবাউট লার্নিং প্রোগ্রামিং। আমি প্রোগ্রামিংয়ের লার্নিংটা শুরু করি ২০১৬ সালে। মূলত আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন থেকেই লার্নিংটা শুরু করি। এরপরে হচ্ছে আমি মোস্টলি ডেভেলপমেন্ট লার্নিংটা শুরু করি ২০১৯-এর দিকে। সো তখন থেকে আমার মূলত জার্নিটা শুরু আর কি। স্যার, আপনার দৃষ্টিকোণ থেকে বর্তমানে ক্যারিয়ার হিসাবে প্রোগ্রামিং বিষয়টা কেমন আপনি মনে করেন? আচ্ছা, ক্যারিয়ার হিসেবে প্রোগ্রামিং অবশ্যই বর্তমান সময়টা আসলে এমন, যেমন আমরা এখন, আগে কি হতো, আগে যখন কোনো নলেজ শেয়ারিং সেশনের প্রয়োজন হতো তখন মানুষ কি করতো, হয়তো কোনো একজন গেস্টকে দাওয়াত দিত, একটা হল রুম ভাড়া করতো, সেখানে গিয়ে সবাই কথা বলতো। কিন্তু এখন দেখেন প্রযুক্তি এত সহজ হয়ে গেছে, আপনি হয়তো আমাকে দাওয়াত করেছেন, আমি এখানে কথা বলছি এবং আমার অডিয়েন্স যারা তারাও কোনো একটা কনভেনশন সেন্টারে কিন্তু আসে নাই, হয়তো সবাই যার যার ঘর থেকে এই সেশনটা এনজয় করছে বা শুনছে, কথাগুলো শুনছে। এই যে আমরা এক একজন এক এক জায়গায় আছি, কানেক্টিভিটির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কানেক্টেড হয়ে গেলাম, এই যে পুরো সিস্টেমটা ডেভেলপড হলো, কারা করলো? প্রোগ্রামাররাই করেছে মেইনলি। জি স্যার, অনেকেই অনেকভাবে যুক্ত আছেন, বাট প্রোগ্রামাররাই মূলত এই পুরো সিস্টেমটাকে ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করেছে। আমরা আগে কি করতাম, ব্যাংকে যখন টাকা পয়সা মানুষ তুলতে যাইতো, ব্যাংকে যেত, ব্যাংকে অনেক বিশাল একটা লম্বা লাইন ছিল এবং কিউতে দাঁড়িয়ে দেখা যেত সকালে গিয়ে সন্ধ্যায় আমি হয়তো টাকা পাইতাম। সরকারি ব্যাংকগুলোতেই মোস্টলি এটা হইতো। এবং বিশাল ব্যাংকে বালাম খাতা ছিল, ওখানে হচ্ছে যিনি ক্যাশিয়ার ছিলেন উনি বালাম খাতায় হচ্ছে এটা ট্যালি করতেন, তারপরে হচ্ছে ওখানে হিসাব টিসাব মিলিয়ে উনি ব্যাংকে ডিসবার্স করতেন টাকা পয়সা। কিন্তু এখন কি সেই সময় আছে? এখন ব্যাংক খোলারও প্রয়োজন হচ্ছে না। আমার হাতে যদি ফোন থাকে এবং স্পেসিফিক যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেখানে যদি আমার একটা অ্যাপ থাকে, আমি চাইলে এই মুহূর্তেই এখান থেকে বসেই আমি বাংলাদেশের যে কোনো জায়গাতে যে কাউকে, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে বা বিকাশ আছে বা নগদ আছে, তার কাছে টাকা পাঠিয়ে দিতে পারছি এবং সেও স্পেসিফিক্যালি ওই জায়গা থেকে হয়তো কোনো একটা এটিএম বুথ থেকে বা এজেন্টের দোকান থেকেও টাকা ডিসবার্স করে ফেলতে পারছে। এই সময়টা আপনি আজকে থেকে ১০ বছর আগে বা ১৫ বছর আগে, ২০ বছর আগেও কেউ চিন্তা করতে পারতো না। তো এই যে চিন্তা করা সহজ হয়েছে কেন? এই কাজটা কারা করেছে? প্রোগ্রামাররা বা ডেভেলপাররা এই কাজটা মূলত করেছে। একইভাবে আপনি যদি এখন যান, আমাদের মানে পেপার আমাদের হচ্ছে অফলাইন জিনিসগুলার কনজাম্পশন অনেক কমেছে। অফলাইন জিনিসগুলা মানুষ কনজাম করছে অনেক কম। স্পেশালি অনলাইন জিনিসগুলোর কনজাম্পশন অনেক বেশি হয়ে গেছে এবং এই যে সিস্টেমগুলো ডেভেলপ হচ্ছে, এখানে প্রোগ্রামাররা কাজ করছে, এআই চলে এসছে। এআই কারা ডেভেলপ করেছে?
এআই ডেভেলপার বা প্রোগ্রামাররাই ডেভেলপ করেছে। সো কেরিয়ার হিসেবে আগামীর সময়টা আরো অনেক বেশি ডিজিটালাইজ হবে। আজকে থেকে 5 বছর আগে আমাদের দুনিয়া এতটা ডিজিটালাইজড ছিল না, এবং আমি বলতে পারি যে আগামী 5 বছর পরেও আরো বর্তমান সময়ের চেয়ে আরো অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাবে। আমার বাসার ফ্রিজ হয়তো খাবারের অর্ডার দিবে, আমাকে নিজেকে অর্ডার দিতে হবে না, ফ্রিজে খাবার আছে কি নাই সেটা দেখে অর্ডার দিয়ে দিবে। এই জায়গাগুলোতে প্রোগ্রামারদের প্রচুর প্রচুর ডিমান্ড আছে, সামনে আরো ডিমান্ড তৈরি হবে। স্পেশালাইজ সবগুলা সেক্টর আস্তে আস্তে ডিজিটালাইজ হচ্ছে, সরকারি বেসরকারি সব জায়গাতে প্রচুর প্রোগ্রামার দরকার হচ্ছে, সামনে আরো বেশি হবে। শুধুমাত্র বাংলাদেশ না, এই সেক্টরটা আবার এমন একটা বিষয় যে আপনি বাংলাদেশে বসে দেশের বাইরের যে কোনো দেশে আপনি কাজ করার একটা সুযোগ তৈরি হচ্ছে, দেশের বাইরে গিয়ে এবং দেশের ভিতরে বসেও রিমোটলি কাজ করার সুযোগ হচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয় আগামী নিয়ার ফিউচার 5-10 বছর বা 15 বছরের মধ্যে প্রোগ্রামার হওয়ার ডিমান্ডটা বা কেরিয়ার হিসেবে এটার গ্রোথটা অনেক বেশি এক্সপোনেনশিয়াল বাড়বে ইনশাল্লাহ। হাফিজ ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। স্যার, আপনি অনেক সুন্দরভাবে ক্যারিয়ার ক্যারিয়ার হিসাবে প্রোগ্রামার কেমন হতে পারে অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্যার, এবার যদি আমাদেরকে বলতেন বর্তমানে নতুন যারা প্রোগ্রামার হতে চায় তাদের প্রোগ্রামার হওয়ার যে প্ল্যানিং বা তার কি কি স্টেপ ফলো করে খুব সহজে প্রোগ্রামার হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রোগ্রামার হওয়ার জন্য আসলে কোন কোন স্টেপ ফলো করা উচিত? প্রথমত আমাকে যে কোনো একটা কিছু আমি যখন শিখবো তখন সেটার পেছনে কেন আমি শিখবো, এই জায়গাটাতে কেন প্রশ্নটার উত্তর নিজের কাছে আগে নেওয়া উচিত। যে আমি এটা কেন শিখতে চাই, প্রোগ্রামার হতে চাই বা প্রোগ্রামিং শিখতে চাই, কেন শিখতে চাই, সেইটা প্রথমে আইডেন্টিফাই করা, ক্লিয়ার গোলটা সেট করা যে আমি এটা শিখে কি করব। প্রথম কেউ যদি গান শিখতে চাই তাকে তো আসলে প্রোগ্রামিং শেখার প্রয়োজন নেই। তো তাহলে আমি কেন শিখবো, এটা দিয়ে আমি কি করব, আমার ফিউচার গোলটা কি, সেটা আইডেন্টিফাই করা এক। সেকেন্ড হচ্ছে প্রোগ্রামিং শেখাটা আসলে একটা 100 মিটার স্প্রিন্ট না, এটা হচ্ছে 40 কিলোমিটারের একটা ম্যারাথন জার্নি। আমি 5 দিন সময় দিলাম বা 1 সপ্তাহ সময় দিলাম প্রোগ্রামিং শিখে ফেলবো, সেরকম হবে না। মানে আমি মানে একদম ফুল এনার্জি নিয়ে একটা দৌড়ে 9 সেকেন্ডে 100 মিটার স্প্রিন্ট পাড়ি দিয়ে উসাইন বোল্ট হতে পারবো, কিন্তু সেই দৌড় দিয়ে, সেই রিদম দিয়ে, সেই এনার্জি দিয়ে দৌড় শুরু করলে আমি 40 কিলোমিটারের ম্যারাথন শেষ করতে পারবো না। আপনারা যারা অলিম্পিক দেখেন বা ম্যারাথন দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন ম্যারাথনে কিন্তু আমি ছোটবেলায় চিন্তা করতাম যে কি ব্যাপার, এটা হচ্ছে দৌড়ের প্রতিযোগিতা কিন্তু তারা হাঁটতেছে কেন। তো পরে আসলে বুঝলাম যে ম্যারাথন জার্নিতে আমি যদি দৌড় দিয়ে শেষ করতে পারবো না, এটা আমাকে পুরো কনসিস্টেন্সি ধরে জার্নিটা শেষ করতে হবে। তো প্রোগ্রামিং শেখার পেছনে আপনাকে যেটা আসলে প্রথমত প্রোগ্রামিং এর কিছু মৌলিক কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলোর পেছনে সময় দেওয়া, যে প্রোগ্রামিং এর কিছু জিনিস আছে, ভেরিয়েবল, তারপর লুপ, ফাংশন, এই জিনিসপত্রগুলা বেসিক লার্নিং, বেসিক জিনিসের পেছনে সময় দেওয়া। তো যারা এটা শিখতে চান ইউটিউবেই প্রচুর ফ্রি রিসোর্স আছে। বর্তমান সময়টা এমন, আপনি কোনো কিছু শিখতে চান, শিখতে চাচ্ছেন, সেটা শেখা সম্ভব না, সেটা রিসোর্স নাই, এইটা আসলে সম্ভব না। কারণ আপনার হাতে যে অ্যাভেলেবেল রিসোর্স আছে, ফ্রিতে ইউটিউবে অনেক রিসোর্স আছে। আপনি ইউটিউবে গিয়ে একটু প্রোগ্রামিং, হাউ টু লার্ন প্রোগ্রামিং লিখে সার্চ করেন, দেখবেন আপনার সামনে হাজার হাজার ভিডিও আসছে যারা বলে দিচ্ছে কিভাবে প্রোগ্রামিং শিখতে হয়। দেন আপনি এই যে আমি যে কয়টা জিনিস বললাম, ভেরিয়েবল, হচ্ছে লুপ, ফাংশন, এই টাইপের বেশ কিছু জিনিস আছে যেগুলো বেসিক ফান্ডামেন্টাল প্রোগ্রামিং এর, সেগুলা ঘাটাঘাটি করার আগে আপনি প্রথমে একটা আইডেন্টিফাই করতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখবেন। তো সাধারণত মানুষজন সাজেস্ট করে, প্রফেশনালরাও সাজেস্ট করে বেশিরভাগ, যাদের হাতে অনেক সময় আছে, লম্বা রেসের ঘোড়া, তারা যাতে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করে। বা আপনি যদি চান যে না আপনি ইনিশিয়ালি কিছু জিনিস দেখতে চান, ভিজুয়ালাইজ করতে চান, সেক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েও শুরু করতে পারেন। বাট আমি হয়তো ইনিশিয়াল যারা আছে, ফার্স্ট ইয়ার বা ইন্টারে পড়াশোনা করছে, ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে, তারা হয়তো সি প্রোগ্রামিং নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারে। সি প্রোগ্রামিং দিয়ে আমি যে কনসেপ্ট গুলোর কথা বললাম, ভেরিয়েবল, লুপ, এগুলো আস্তে 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 আপনি ইউটিউবে যে কোনো একটা প্লেলিস্ট ধরে আগান।
আস্তে আস্তে শিখেন এবং শেখার পাশাপাশি ছোট ছোট প্রবলেম, যখন আপনি ম্যাথমেটিক্যাল অপারেশন শিখতেছেন প্রোগ্রামিং এর, তখন ম্যাথমেটিক্যাল অপারেশন দিয়ে আপনি ছোট একটা ক্যালকুলেটর বানান, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে। কিভাবে যোগ করে, কিভাবে বিয়োগ করে, কিভাবে গুণ করে, কিভাবে ভাগ করে, এই যে জিনিসটা যে বানাচ্ছেন, শিখতেছেন, সেটা দিয়ে ছোট কিছু একটা আপনি ছোট একটা প্রজেক্ট, সেটা হতে পারে ছোট একটা যোগের প্রোগ্রাম, ছোট একটা ক্যালকুলেটর বানানোর প্রোগ্রাম, এইভাবে আপনি আগাইতে পারেন। আর আস্তে আস্তে যখন শেখার রাস্তায় ঢুকে যাবেন, তখন দেখবেন আপনার সামনে রিসোর্স আছে, একটা প্লে লিস্টে সাজানো রিসোর্স আছে, গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুসারে আপনি হচ্ছে শিখে ফেলতে পারেন। অথবা বর্তমান সময়টা যেহেতু এআই এর যুগ, মানুষ এআই ব্যবহার করতে পারে, আপনি চ্যাট জিপিটির কাছে গিয়ে যদি বলতে পারেন, আমি আনিস, আমি হচ্ছে আগামী 6 মাসের মধ্যে প্রোগ্রামিং এর বেসিক জিনিসপত্র শিখতে চাই, আমি সি প্রোগ্রামিং দিয়ে শিখতে চাই, আমাকে 6 মাসের একটা আউটলাইন রেডি করে দাও। দেখবেন সে আমার থেকে বা এখানে হাফিজ ভাইয়ের থেকে অনেক সুন্দরভাবে আপনাকে ডেডিকেটেড একটা আউটলাইন তৈরি করে দিয়েছে। এভাবে আমরা শেখাটা শুরু করতে পারি, হাফিজ ভাই। খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম ভাই আমরা কিভাবে আমরা প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারি। আচ্ছা, এখন আমরা স্যারের কাছে জানতে চাইবো, স্যার ক্যারিয়ার হিসেবে আমরা প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ শেখার পরে মার্কেট প্লেসে যেতে পারবো বা জব প্লেসে আমরা যেতে পারবো? আচ্ছা, আসলে জবটা ডিফারেন্ট একটা গেম, জবটা ডিফারেন্ট একটা জার্নি আর কি। প্রথমত আমি জবের ব্যাপারটাতে এখন ফোকাস করতে চাই না, আমি যে ব্যাপারটাতে বা যে জায়গাটাতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে লার্নিং। ধরেন আহ, আমি কোনো একটা, অবশ্যই আমরা যেটা শিখি, আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, আলটিমেট মা বাবার গোল বা আমার গোল হচ্ছে এই পড়াশোনা দিয়ে আমি হয়তো একটা জব পাবো, বা এই পড়াশোনা শেষ করে আমি একটা জব পাবো। কিন্তু শুরুতেই যখন কেউ পড়াশোনা শুরু করে, আমি যখন যোগ বিয়োগ করা শুরু করছি, তখন কিন্তু আমার উদ্দেশ্য জব ছিল না, সত্যি কথা। তখন আমার উদ্দেশ্য ছিল শেখা। সো আলটিমেট গোলটা অবশ্যই জব, কিন্তু আমার কাছে মনে হয় এটাই প্রাইমারি গোল হওয়া উচিত না শুরুতে, তাইলে মানুষজনের ফোকাস নষ্ট হয়ে যায়। মানুষ তখন মানে নিজের ফোকাসটার উপর ডাইলুটেড হয়ে যায়, যে ঠিক আছে আমার জবটা তখন ফোকাসে চলে আসে, কিন্তু আপনার ফোকাস হওয়া উচিত লার্নিং। লার্নিংটার দিকে যদি আপনি সময় দেন, লার্নিংটার পেছনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, আলটিমেটলি জব আপনার হবে। সেটা আপনি প্রোগ্রামিং শিখেন, সেটা আপনি এইচআর শিখেন, সেটা আপনি এআই শিখেন, সেটা আপনি ম্যানেজমেন্ট শিখেন, অ্যাকাউন্টিং শিখেন, যেটাই শিখেন, কারণ প্রত্যেকটা স্পেসিফিক জিনিসেরই মার্কেট ডিমান্ড আছে। তো যেটা আসলে আমাদের করণীয় সেটা হচ্ছে লার্নিংটার পেছনে সময় দেওয়া। যদি কেউ প্রোগ্রামিং শিখতে চায়, প্রোগ্রামিং এ একটু নিজেকে জব রেডি করতে চায়, তার জন্য অ্যাটলিস্ট নিজে শেখার পেছনে যদি শিখি আমি, সেখানে অ্যাটলিস্ট আমাকে 1 থেকে 2 বছর সময় আগে প্রথম ইনভেস্ট করতে হবে। যদি আমি জব রেডি প্রোগ্রামার হইতে চাই, সেটা হচ্ছে আমি নিজে যদি শিখি। কারণ কেউ যখন নিজে শিখে তখন আসলে ছোট ছোট স্টেপে শিখে, ছোট ছোট প্রবলেম অনেক হয়, সেগুলো সলভ করতে সময় দিতে হয়। সেই জন্য নিজে শেখার পেছনে সময় দিলে একটু সময়টা বেশিই লাগে। তো সেখানে 1 বছর আপনি আগে সময় দেন, দেখেন এই জিনিসটা আপনার জন্য কাজ করে কিনা, আপনি শেখাটা এনজয় করতে পারছেন কিনা। এরপরে আপনি বুঝতে পারবেন যে আপনি কি কাজ করতে পারেন। আপনি প্রোগ্রামিং দিয়ে ছোট একটা যোগের প্রোগ্রাম করছেন, সেটা দিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না আপনি প্রোগ্রামার। হ্যাঁ, ইয়েস, ইন এ সেন্স আপনি প্রোগ্রামার, আপনি লার্নিং এর ভেতরে আছেন, লার্নিং করছেন, এই জায়গাতে আপনি প্রোগ্রামার। কিন্তু কোনোভাবেই আপনি তখন জব রেডি প্রোগ্রামার না। জব রেডি প্রোগ্রামার হওয়ার জন্য যেই লার্নিং গুলা জানা লাগে, সেটার পেছনে আসলে একটা সার্টেন অ্যামাউন্ট সময় দিতে হয়। 1 বছর, কারো ক্ষেত্রে 2 বছর, কারো ক্ষেত্রে হয়তো একটু কম বেশি হইতে পারে, কিন্তু এই সময়টা আপনাকে দিতে হবে। তো সাধারণত সার্টেন এই স্টেজটা পার হওয়ার পরে একজন ডেডিকেটেড সময় দেওয়া মানুষ জবের জন্য রেডি হইতে পারে। এখন আপনি একটা প্রশ্ন করেছেন, এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং এর ব্যাপার, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করার ব্যাপার। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাতে আমি ওই জায়গাতে এক্সপার্ট সাজেশন বা এক্সপার্ট কথা বলার কেউ না, কারণ আমার নিজের ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স নেই। এবং ফ্রিল্যান্সিং কাউকে গ্রুমিং করা, ফ্রিল্যান্সিং এ কাউকে মেন্টরিং করা, এই এক্সপিরিয়েন্সটাও আমার নেই। কিন্তু জবের ক্ষেত্রে যেহেতু আমি নিজেও জব করি এবং বেশ বেশ কিছু স্টুডেন্টকে জবের জায়গাতে গ্রুমিং করার সুযোগ হয়েছে আমার, তো সেই জায়গাতে বলতে পারি আপনি যদি স্কিলফুল হন এবং একটা জব রেডি প্রোগ্রামারের যেই স্কিলগুলো থাকা প্রয়োজন, সে মানে বেসিক একটা দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালো হবে, প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্ট গুলা সেগুলোতে ভালো হবে,
কিছু প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট থাকে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডেটাবেস, এই জিনিসপত্রগুলোতে যদি সে ভালো হয়, বেসিক প্রবলেম সলভিং এর পেছনে সময় দেয় এবং সেখানে তার একটা মোটামুটি পোর্টফোলিও রেডি হয়, এবং তার যদি ডেভেলপড সিভি থাকে, ডেভেলপড একটা গিটহাব প্রোফাইল বা তার নিজের পোর্টফোলিও থাকে, এরপরে সে রেডি টু গো ফর অ্যাপ্লাইং অ্যান্ড ফর ইভ্যালিউশন। এই আর কি ওভারঅল জার্নিটা। আচ্ছা স্যার, আমরা প্রথমে যারা আমরা বিগিনার, আমাদের ক্ষেত্রে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে ভালো হয়? আচ্ছা, আমি আমি সেটা কিছুটা আপনার একটা প্রশ্নের উত্তরে বলেছি। আহ, সেটা হচ্ছে যে সবাই সাজেস্ট করে যে সি প্রোগ্রামিং দিয়ে শেখা, এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি নিজেই আসলে সি প্রোগ্রামিং দিয়ে প্রথম প্রোগ্রামিং লার্নিং শুরু করেছি। এবং সি কে বলা হয় অনেকটা মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা বলা হয় যে যে সি প্রোগ্রামিং ভালোভাবে শিখেছে তার জন্য যে কোনো দুনিয়ার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা 1 সপ্তাহ থেকে 15 দিনের ব্যাপার। এবং ঘটনা আসলেই সত্য, কারণ ধরেন আমি এখন কথা বলছি বাংলায়, আপনি হয়তো আমার সাথে কথা বলছেন বাংলায়। এখন আপনি যদি আমাকে ইংরেজিতে প্রশ্ন করতেন, সেম প্রশ্নটার হয়তো আমি ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করতাম, বা আপনি আরবিতে আমাকে সেম প্রশ্নটা করলে আমি সেম উত্তরটা আরবিতে দেওয়ার চেষ্টা করতাম। আমি কথা বলছি একই, আপনি কথা বলছেন একই, আপনার ভাবটাও একই, আমার ভাবটাও একই, হয়তো আমার সিনট্যাক্সটা পরিবর্তন হচ্ছে। আমি বাংলা সিনট্যাক্স ব্যবহার করছি, আমি ইংরেজি সিনট্যাক্স ব্যবহার করছি, বা আমি আরবি সিনট্যাক্স ব্যবহার করছি। তো ল্যাঙ্গুয়েজটা আসলে মূল ফোকাস না, কিন্তু আপনি কনসেপ্টটাতে মূল, মানে আপনার হচ্ছে যেটা যেটা দিয়ে আসলে প্রোগ্রামিং দিয়ে কি করে, প্রোগ্রামিং দিয়ে একটা প্রবলেমকে সলভ করে, প্রবলেমটা একই, সলভ করার মেথোডোলজিও হয়তো একই হবে। কিন্তু এখানে আমি আপনাকে বলছি ভাইয়া কেমন আছেন বাংলায়, সেম ভাবটাই আমি ইংরেজিতে প্রকাশ করছি হয়তো হাউ আর ইউ, রাইট? সো ভাবটাই কি, কমিউনিকেশনটাই কি, টোন, মানে আমার সিনটেক্সটা ডিফারেন্ট হচ্ছে। সেক্ষেত্রে যে কোনো প্রোগ্রামিং দিয়ে যে কেউ আসলে শুরু করতে পারে, এখানে কোনো টেকনিক্যাল ব্যারিয়ার নাই। কিন্তু সি প্রোগ্রামিং যেহেতু ইনডেপথ অনেক কিছু কোডেড করতে হয়, তো সি প্রোগ্রামিং দিয়ে কেউ যখন শুরু করে তার জন্য ইনডেপথ অনেক কিছু বোঝা সহজ হয় পরবর্তীতে। আর সেক্ষেত্রে কেউ যদি সহজভাবে শুরু করতে চায় তাহলে সে পাইথন দিয়ে শুরু করতে পারে, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়েও শুরু শুরু করতে পারে। সো এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি সাজেস্ট করা যায়, সি দিয়ে, অথবা পাইথন দিয়ে, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে। হাফিজ ভাই। ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পেরেছি স্যার কিভাবে আমরা প্রোগ্রামিং শেখা শুরু করতে পারি। স্যার, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা যে শুরু করব, আমরা কোন প্ল্যাটফর্ম বা কোন রিসোর্স গুলো ব্যবহার করে আমরা প্রোগ্রামিং শেখা শুরু করতে পারি, বা কোনটা আমাদের জন্য সুবিধাজনক হবে? আচ্ছা, কোন জায়গা থেকে আমরা শুরু করব সেটা খুবই, মানে বর্তমান সময়টাতে যেমন মানুষ, ধরেন আজকে বিপিএল এর খেলা চলছে, কেউ কিন্তু জিজ্ঞেস করে না কোথায় বিপিএল এর স্কোরটা হচ্ছে জানতে পারবো, সেই ডিরেক্ট গিয়ে হয়তো গুগলে জিজ্ঞেস করে যে বাংলাদেশে হচ্ছে বিপিএল হচ্ছে 2025-এ, সেই বিপিএল লিখে সার্চ করলে দেখা যায় ওখানে স্কোর দিয়ে দিচ্ছে। কিন্তু প্রোগ্রামিংটাও একইভাবে পাওয়া সম্ভব। আপনি গুগল সার্চ করেই দেখবেন যে গুগলে হিউজ রিসোর্স আছে। আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু লার্ন সি প্রোগ্রামিং, বা আপনি সি প্রোগ্রামিং রিসোর্স লিখেই গুগলে সার্চ দেন, দেখবেন হাজার হাজার রিসোর্স আপনার সামনে ইউটিউবে অ্যাভেলেবেল। এখন কিন্তু সব রিসোর্স হয়তো আমার জন্য না, এটা একটা ব্যাপার। যেহেতু রিসোর্স অনেক, কনফিউশনের কনফিউশনের সম্ভাবনাও অনেক। অনেক রিসোর্সের, এটাকে টিউটোরিয়াল হেল বলে আর কি, টিউটোরিয়ালের লুপে মানুষ পড়ে যায়। অনেক রিসোর্স যেহেতু কোনটা ধরে কোনটা শিখবে, এটা থেকে কিছু শিখে, এটা থেকে কিছু শিখে। আমি যেটা সাজেস্ট করব, যারা এখানে স্পেশালি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, তাদেরকে আমি যেটা সাজেস্ট করতে পারি, আপনারা ইউটিউবে যান, গিয়ে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করেন, দেখবেন আপনার হাতে অনেকগুলা চলে আসছে, প্লেলিস্ট চলে আসছে। যে কোনো একটা প্লেলিস্ট ধরেন, সিরিয়ালি দেখে যান। আমি হয়তো সাজেস্ট করব আনিসুল ইসলাম ভাইয়ার প্লেলিস্টটা হয়তো সাজেস্ট করতে পারি। এটা দেখে আমাদের অনেকেরই প্রোগ্রামিং শেখার হাতে করে শুরু হয়েছিল, তো সেটা হয়তো সাজেস্ট করতে পারি। বা আপনি সি প্রোগ্রামিং টিউটোরিয়াল লিখে সার্চ করলে হয়তো ফাইট্রনের একটা প্লেলিস্ট চলে আসতে পারে, বা প্রোগ্রামিং হিরোরই একটা প্লেলিস্ট চলে আসতে পারে। যে কোনো একটা প্লেলিস্ট, সেটা ফাইট্রন হোক, প্রোগ্রামিং হিরো হোক, আনিসুল ইসলাম হোক, স্টেক লার্নার হোক, যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনি
সিরিয়ালি ধরবেন। আবার এমন না যে প্রোগ্রামিং হিরো এখান থেকে একটা ধরলাম, আবার ওখানে আনিসুল ইসলাম ভাইয়ের ওইখানে গিয়ে দেখলাম একটা। তাহলে যেটা হবে আপনি আসলে বুঝতে পারবেন না, কারণ যখন কেউ প্লে লিস্ট দিচ্ছে তখন কিন্তু উনি সিরিয়াল করে দিচ্ছে যে 1 নাম্বার এটা, 2 এটা, 3 এটা। উনি কিন্তু একটা স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছে আপনাকে, আপনার জন্য অলরেডি এটার পরে এটা করা যাবে। আপনি কিন্তু 50 নাম্বারটা গিয়ে প্রথমে যদি দেখেন কিছুই বুঝবেন না। হ্যাঁ, সো এভাবে একটা প্লে লিস্ট ধরে দেখতে পারেন। আরেকটা রিসোর্স হইতে পারে বই। বাংলায় অনেক বই আছে। তামিম শাহরিয়ার, সুবিন ভাইয়ের একটা বই আছে সি প্রোগ্রামিং এর, সেটা দেখতে পারেন। অথবা ঝংকার মাহবুব ভাইয়ের একটা বই আছেন, এটা খুব ইজিয়ার ল্যাঙ্গুয়েজে লেখা। সম্ভবত বইটার নাম হাবলুদের জন্য প্রোগ্রামিং। বা ভাইয়ার আরেকটা বই আছে প্রোগ্রামিং এর, বলদ টু বস নামে একটা বই আছে, সেটা দেখা যেতে পারে। আর আহ, আপনি যে কোনো একটা বই ধরে দেখতে পারেন। বইয়ের পাশাপাশি হয়তো সেম টপিকটা আপনি ইউটিউবেও দেখতে পারেন। অনেকগুলো অপশন আছে। অথবা আপনি গুগলে প্রচুর টিউটোরিয়াল আছে, টেক্সট বেসড টিউটোরিয়াল। আপনি বাংলা লিখে সার্চ করলেও দেখবেন বা ইংলিশ লিখে সার্চ করলেও দেখবেন টিউটোরিয়াল দেওয়া আছে, এবং টিউটোরিয়াল গুলাও সুন্দরভাবে সাজানো আছে। W3 স্কুল বা এই টাইপের অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যেখানে খুব এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা সাজানো আছে। আপনি ওই টিউটোরিয়াল গুলো পড়লেও একটা প্রোগ্রামিং এর হাতে খড়ি বা নলেজ পেয়ে যাবেন। সো এভাবে আমরা লার্নিংটা কন্টিনিউ করতে পারি বিগিনার হিসেবে। হাফিজ ভাই। স্যার, আমাদের প্রোগ্রামিং শিখতে আমাদের প্রাথমিকভাবে আমাদের কি কি চ্যালেঞ্জ আসতে পারে এবং সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? স্যার, আপনার প্রেক্ষাপট থেকে যদি একটু ব্যাখ্যা করতেন। প্রোগ্রামিং শিখতে গিয়ে কি কি চ্যালেঞ্জ আসতে পারে? আচ্ছা, এক, অলসতা। কারণ প্রোগ্রামিং তো আসলে কোনো সিনেমা না। হ্যাঁ, আমাকে যদি এখন বলা হয় যে ভাই একটা সিনেমা দেখেন, 2 ঘন্টা সময় সিনেমা দেখেন, আমি সিনেমাটা দেখার পরে মনেই হবে না যে 2 ঘন্টা কাটাইছে, মনে হয়েছে হাই হাই এত সুন্দর সিনেমা, এটা 2 ঘন্টা চলে গেল, মনে হয়েছে 1 ঘন্টা গেছে বা আধা ঘন্টা গেছে। আর অথবা আপনাকে যদি হুমায়ুন আহমেদের একটা বইও পড়তে দেওয়া হয়, এই মুহূর্তে হয়তো আপনার পড়তে ডোপামিন ক্রিয়েট হবে, মজা লাগবে। কিন্তু প্রোগ্রামিং বিষয়টা তো সেরকম না। প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে যে লজিক্যাল, মাথা খাটাইতে হচ্ছে, ব্রেনকে ডেভেলপ করতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, এফোর্ট দিতে হচ্ছে, প্রবলেম হচ্ছে, এরর আসতেছে, হচ্ছে না, বিভিন্ন রকমের প্রবলেম। এখানে যেহেতু আপনি ভিজুয়ালি কোনো ডোপামিন পাচ্ছেন না, সো আপনার কাছে মনে হবে যে এটা বোরিং। আবার যাদের কাছে জিনিসটা ইনসাইটফুল, বা যাদের কাছে জিনিসটা অনেক এনগেজিং লাগে, তারা দেখবেন যে সারাদিন প্রোগ্রামিং করে। সো 2 টাইপের মানুষই আছে। সো প্রথম প্রবলেম হইতে পারে আলসেমি চলে আসছে, মোটিভেশনটা ধরে রাখতে পারতেছি না, কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছি না। এবং প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে এমন, আপনাকে আসলে প্রত্যেকদিন করতে হবে, অল্প হইলেও প্রত্যেকদিন করতে হবে। আপনি আজকে করেছেন, 1 সপ্তাহ করেন নাই, 1 সপ্তাহ পরে 8 নাম্বার দিনে গিয়ে আপনি সারাদিন কোডিং করেছেন, আবার 15 দিনের একটা গ্যাপ দিয়েছেন, হবে না। এইভাবে হইলে আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন না, বা শেখাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে। ডেইলি 1 ঘন্টা হোক, ডেইলি আধা ঘন্টা হোক, ডেইলি 2 ঘন্টা হোক, ডেইলি 5 ঘন্টা হোক, আপনাকে কনসিস্টেন্সিটা রাখতে হবে। এই কনসিস্টেন্সির জায়গাতে মানুষজন হারাই যায়, শুরু করে, এরপরে গিয়ে দেখেন শেষ করে না। আপনি যদি, আমি কিছু প্লে লিস্টের কথা বললাম, ওই প্লে লিস্টে যদি গিয়ে দেখেন, 1 নাম্বার প্লে লিস্টের ভিউ হচ্ছে 1 নাম্বার প্লে লিস্টের 1 নাম্বার ভিডিওর ভিউ হচ্ছে মনে করেন 400 কে, 40 নাম্বার ভিডিওতে গিয়ে দেখবেন 4000 কে। মাঝখানে প্রত্যেকটা ভিডিওতে ভিউ ড্রপ করছে, দ্যাট মিনস প্রত্যেকটা ভিডিওতে মানুষ ড্রপ করছে, লার্নার ড্রপ করছে, রাইট? আপনাদের এটা হচ্ছে লার্নিং এর একটা, আসলে কনসিস্টেন্সি রাখতে হবে। এটা তো লার্নিং, সো লার্নিং এর এই কনসিস্টেন্সিটা আপনাকে রাখতে হবে। এই কনসিস্টেন্সিতে প্রবলেম হয়। তারপর আরেকটা প্রবলেম হয় যে প্রবলেমে পড়ে এই যে মানুষ, যেহেতু এটা কোডিং এর বিষয়, এটা এখানে প্রচুর এরর আসে, প্রচুর। আমি যেটা করতে চাইছি দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে আমি চাইছি যে 50-এর 60-কে যোগ করব, যোগের ফলাফল হওয়ার কথা 110, এখন আসছে 300। এখন তো আমি বের করতে পারতেছি না প্রবলেমটা কোথায়। আমি তো করছি যোগ, হওয়ার কথা 110, হইছে 300 বা 3000, সরি 3000 হইছে। কারণ কি? কারণ হচ্ছে আসলে আপনি যোগ দেন নাই, আপনি দিচ্ছেন গুণ। কিবোর্ডে যোগ আর গুণের মধ্যে ধরেন আপনি কাছাকাছি মিলাই ফেলছেন আর কি। একটা স্টারকে হয়তো আপনি বেশি ম্যাচ করে ক্লিক করে ফেলছেন। এখন এটা এটা খুঁজে বের করতে হবে আপনাকে।
এই যে এরর, অনেক সময় বিগিনার লেভেলে মানুষজন এই এরর গুলা ফাইন্ড আউট করতে পারে না। আপনি সিনিয়র হয়ে যাওয়ার পরে এরর ফাইন্ড আউটটা আপনার জন্য ইজি হবে, কিন্তু বিগিনার লেভেলে এই ফাইন্ড আউট করাটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। এবং এই এই যে আমি যখন একটা প্রবলেমে পড়েছি 2 ঘন্টার মধ্যেও সলভ করতে পারছি না, মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়। যে মানুষ চিন্তা করে যে হাই হাই, এটা তো কঠিন জিনিস, এটা তো দেখা যাচ্ছে একটা ছোট প্রবলেমই আমি সলভ করতে পারতেছি না, আমার এতক্ষণ সময় দিয়েও, তা আমার দ্বারা তো কিছু হবে না। তো সে ছেড়ে দেয়। এই যে সাপোর্ট না পাওয়া বা প্রবলেম সলভ করতে না পারা, এটা কিন্তু একটা বিগ প্রবলেম। এটা আসলে একটা বিগ প্রবলেম, এবং এইটা একটা সমস্যা হইতে পারে। বাট এই জিনিসগুলো ওভারকাম করে আপনি যদি ওভারকাম করতে পারেন, তাহলে আপনি লার্নিং এ টিকে থাকতে পারবেন। আরেকটা প্রবলেম হয়, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর এই বিষয়গুলো আসলে বারবার করতে হয়। একটা টপিক আমি প্রথমবারে বুঝি নাই, দ্বিতীয়বারেও হয়তো না বুঝতে পারি, তৃতীয়বারেও না বুঝতে পারি, চতুর্থবারে বুঝবো। এই যে চতুর্থ পর্যন্ত যাওয়ার যে মোটিভেশন বা যে ডেডিকেশন, যে আগ্রহ, এটা আপনার থাকতে হবে। এটা ওই যে প্রথমবার বললাম, একবার সিনেমা দেখে কিন্তু আমাদের মাথায় ঢুকে যায়, একবার করে প্রোগ্রামিং এর সব কনসেপ্ট আপনার মাথায় ঢুকবে না। এবং এখানে আমার মনে হয় যারা দেখছে, আমি জানি না কয়জন দেখছে, এখানে দেখা যাচ্ছে না, সো যারাই দেখছে তাদের লাইফে কিন্তু এই প্রবলেমটা হয়েছে, যে ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে আই ইট রাইস এটা লেখার জন্য বা এটা বলার জন্য। তো আমরা করতাম কি, আই বলতাম পরে, ইট বলতাম আগে, রাইস বলতাম মাঝখানে কোনো একটা জায়গায়, ভার্ব ছাড়া সাবজেক্ট বলতাম, সাবজেক্ট ছাড়া ভার্ব সেন্টেন্স বলে ফেলতাম, বা ভার্ব ছাড়া সেন্টেন্স বলে ফেলতাম। বিভিন্ন রকম প্রবলেম হইতো, এবং আমাকে এটা বারবার করতে দেওয়া হইতো। টিচাররা বারবার করতে দিতেন, বাসায় বারবার করতে দেওয়া হইতো। এই বারবার বারবার করতে করতে, এটা কিন্তু লার্নিং এর একটা মানে খুব প্রুভেন একটা টেকনিক, যে এটার মাধ্যমে মানুষ লার্ন করতে পারে। বারবার করা সেম জিনিস বারবার, সেম জিনিস বারবার। প্রোগ্রামিং এ এই যে আপনি বারবার করে একটা প্রবলেমকে সলভ করলেন, বা বারবার করে একটা কনসেপ্টকে, একটা টপিককে ক্লিয়ার করেছেন, এইটাই প্রোগ্রামিং এ আপনাকে করতে হবে। কিন্তু মানুষ কেন জানি লার্নিং এ প্রোগ্রামিংটাকে মনে করে ডিফারেন্ট একটা জিনিস, মনে করে যে একবারেই করবো, একবারেই হয়ে যাবে। না, এটা আসলে হবে না। এটা আপনাকে বারবার করার মধ্য দিয়ে থাকতে হবে। অনেকেই বারবার না করার কারণে বা বারবার এই করতে হচ্ছে এই জিনিসটাতে বিরক্ত হয়ে প্রোগ্রামিং ছেড়ে দেয়। So, এই প্রবলেমগুলো আমার মনে হয় হাফিজ ভাই হইতে পারে। বন্ধু, এই যে স্যার, বর্তমান প্রেক্ষাপটে প্রোগ্রামারদের দেশে এবং বিদেশে জব ফ্যাসিলিটি কিরকম বা কিভাবে জব খুঁজে নিতে পারে? আচ্ছা, জব ফ্যাসিলিটিস, এটা ওই যে কেরিয়ার যখন আপনি বলেছেন, সেখানে আসলে আমার মনে হয় প্রশ্নটা কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জব অপরচুনিটি অনেক। আপনি যদি স্কিলফুল মানুষ হন, কোম্পানি আপনার জন্য বসে আছে। আপনি এখনো যদি বাংলাদেশে কয়েকটা গ্রুপ আছে, সিএসসি ত্রিপলি জব সার্কুলার নামে মনে হয় একটা গ্রুপ আছে, অনেক অ্যাক্টিভ গ্রুপ আমি দেখেছি ফেসবুকে। এটাতে গিয়ে যদি দেখেন যে আপনি লাস্ট এক সপ্তাহ জব পোস্ট দেখেন, দেখুন প্রচুর প্রোগ্রামার বা ডেভেলপার হায়ারিং আছে। দ্যাট মিনস হায়ারিং আছে মিনস কি, মানুষের প্রয়োজন হচ্ছে। মানুষের প্রয়োজন না হইলে তো এই জায়গাতে হায়ারিং আসতো না। দ্যাট মিনস ডিমান্ড আছে। এবং এক্সিস্টিং বাংলাদেশে যে সফটওয়্যার কোম্পানি, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি গ্রো করছে, এক্সপান্ড করছে। যেমন আমরা প্রোগ্রামিং হিরোতে, আমি যখন প্রোগ্রামিং হিরোতে জয়েন করেছিলাম 3.5 বছর আগে, তখন প্রোগ্রামিং হিরোতে মানুষ ছিল সম্ভবত 30-35 জন। এখন প্রোগ্রামিং হিরোতে মানুষ হয়েছে 135-140 জন। এই যে 3x এক্সপানশন হয়েছে 3 বছরে বাংলাদেশে, প্রায় অনেকগুলা সফটওয়্যার কোম্পানি, অনেকগুলা টেক কোম্পানি এভাবে এক্সপান্ড করছে। সেখানে প্রচুর মানুষ, ডিমান্ড আছে, এবং এটা এই এক্সপান্ডিং সিচুয়েশনটা কিন্তু কন্টিনিউয়াস, এটা এক্সপান্ড হচ্ছে, আরো হবে, আরো হবে, আরো হবে। বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি 10,000 ইঞ্জিনিয়ারের একটা টেক কোম্পানি হবে। ভারতে কিন্তু বেশ কয়েকটা আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে ইভেন 1,000 ইঞ্জিনিয়ার আছে, এরকম টেক কোম্পানিও নাই। সো এই যে এক্সপান্ডিং একটা কন্ডিশনের মধ্যে দিয়ে বাংলাদেশ ডিজিটালি ট্রান্সফর্ম হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা এক্সপান্ড হবে, বাংলাদেশে আরো এক্সপান্ড হবে। এবং দেশের বাইরে তো এটা বললামই, ভারতেই অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, ইউনিক্রন সফটওয়্যার কোম্পানি। দেশের বাইরেও সারা বিশ্ব এক্সপান্ডিং হচ্ছে ডিজিটালি। বরং থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি হিসেবে বাংলাদেশ যতটা ডিজিটালি এক্সপান্ড হচ্ছে, ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলা আরো অনেক বেশি এক্সপান্ড হচ্ছে। সেখানে আরো অনেক বেশি মানুষের দরকার হচ্ছে। আপনারা যারা এখানে আছেন,
ভিউয়ার হিসেবে আপনারা একটা এক্সপেরিমেন্ট করতে পারেন। গুগলে একটু গিয়ে দেখতে পারেন যে আগামী 5 বছরের মধ্যে প্রোগ্রামারদের কেমন ডিমান্ড তৈরি হবে মার্কেটে। দেখবেন গুগল আপনাকে একটা ফোরকাস্ট দিবে এবং ফোরকাস্টটা ডেটা অ্যানালাইসিস করেই সাধারণত গুগল দেয় আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় এবং ডেটা যেটা বলে অলমোস্ট আমাদের একটা ডেটা বলছে যে আগামী মানে 10 বছরের মধ্যে অলমোস্ট 7 মিলিয়ন ডেভেলপার প্রয়োজন হবে, ওয়েব ডেভেলপার। দ্যাট মিনস তারাও কিন্তু প্রোগ্রামার। সো যেহেতু ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, টেকনোলজি গ্রো করছে, নতুন নতুন টেকনোলজি আসছে, প্রোগ্রামারদের উপর বেস্ট করে কিন্তু টেকনোলজি আসছে। আজকে থেকে 15 বছর আগে কেউ ব্লক চেনের নাম জানতো না, বা এই যে চ্যাট জিপিটি বা মিড জার্নি এআই, পারপ্লেক্সিটি এআই, এগুলো কিন্তু 5 বছর আগেও আমরা জানতাম না। এগুলা কাদেরকে নিয়ে হচ্ছে? এগুলা প্রোগ্রামারদের নিয়ে হচ্ছে, এবং সামনের দুনিয়া আরো অনেক বেশি হবে। তো যেহেতু এক্সপান্ড করছে, ক্যারিয়ার অনেক ভালো। এবং এই এই জায়গাগুলো কোথায় খুঁজে বের করতে পারে সেটা হচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, লিঙ্কডইন একটা ভালো প্ল্যাটফর্ম। যারা এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছেন, আমার কাছে মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলা উচিত। এবং যারা প্রফেশনালরা, সেখানে আপনি যে প্রফেশনে বা যে একাডেমিক সাবজেক্টে পড়াশোনা করছেন সেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে কারা কাজ করছেন তাদেরকে আপনারা ফলো করতে পারেন লিঙ্কডইনে। তারা কি ইনসাইট শেয়ার করছে সেটা জানতে পারেন। সেই ইনসাইটটা নিজের কাছে নিয়ে নিজেকে রেডি করতে পারেন, কারণ ইন্ডাস্ট্রি প্রফেশনালরা যেই ইনসাইটটা শেয়ার করে সেই ইনসাইটটা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড। আপনি জব করবেন, চাকরি করবেন, ফিউচারে ইন্ডাস্ট্রিতে ঢুকবেন, সেটার সাথে রিলেটেড। এছাড়াও আপনার ইউনিভার্সিটির বা আপনার কলেজের যিনি বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির টিচার যারা আছেন, ওনারা কিন্তু আমাদের একটা অ্যাঙ্গেল থেকে ইনসাইট দেন কেরিয়ার নিয়ে। সেই জিনিসগুলো অ্যাকোমোডেট করেন। গুগলে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি ইভেন বাংলাদেশেও যদি যান, বিডি জবস নামে একটা ওয়েবসাইট আছে, প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি বিভিন্ন হায়ারিং পোস্ট হয় আপনারা দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন যে সেখানে কি ধরনের হায়ারিং হচ্ছে। ইনডিড আছে, গ্লাসডোর আছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড জব পোস্টগুলো প্রোগ্রামারদের জন্য হোক বা স্পেসিফিক কোনো একটা সেক্টরের জন্য হোক, আপনারা সার্চ করে দেখতে পারেন। দেখবেন প্রচুর হায়ারিং হচ্ছে, প্রচুর ডিমান্ড আছে। ফোরকাস্টিং গুলাতে দেখবেন প্রচুর ডিমান্ড সামনের সময়েও তৈরি হবে। সো ওভারঅল কেউ যদি প্রোগ্রামিং শিখতে চায় বা কেরিয়ার করতে চায় প্রোগ্রামিং এ, তার আসলে এটা চিন্তা করার দরকার নাই যে ফিউচারে বা আগামী 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে প্রোগ্রামিং এর কেরিয়ারটা কেমন হবে। বরং আপনি চিন্তা করবেন কত বেশি এক্সপান্ড করবে সেটা নিয়ে, কারণ এটা এক্সপান্ড করছে। হাফিজ ভাই। স্যার অনেক সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন আমাদের ক্যারিয়ার হিসাবে প্রোগ্রামিং এর কত বড় এক্সপ্যান্ড রয়েছে। স্যার ইন্টারভিউ বোর্ডে আমাদের যারা নতুন প্রোগ্রামার রয়েছে তারা কি কি সমস্যা ফেস করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রোগ্রামারদের যারা নতুন প্রোগ্রামার, আমার কথা হচ্ছে যে প্রথমে লার্নিং এর পেছনে সময় দেওয়া। কারণ ইন্টারভিউ বোর্ডে যারা আপনার ইন্টারভিউয়ার আছেন তারা কি চায়? তারা তারা কিন্তু ওখানে বসেই আছেন আপনাকে হায়ার করার জন্য। তারা কিন্তু বসে আছেন ওখানে আপনাকে নেওয়ার জন্য। কোনো ইন্টারভিউয়ার কিন্তু কাউকে বাদ দেওয়ার জন্য বসে থাকেন না। বরং সে টাইমটা ইনভেস্ট করে যে এই পার্সনটাকে আমি হায়ার করব সেজন্য। তাহলে সে কি চায় সেটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। অ্যাজ এ প্রোগ্রামার আপনার কাছ থেকে কি এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন গুলা আপনি লিস্ট আউট করেন। এই এক্সপেকটেশন গুলো আপনার মধ্যে আছে কিনা, এই স্কিল, যে স্কিল গুলো সে চাই সেই স্কিল গুলো আপনার কাছে আছে কিনা, আপনার সিভিটা ভালোভাবে রেডি করা আছে কিনা, আপনার ইন্টারভিউ, যে ইন্টারভিউতে আপনি বসছেন সেই সেই যে ইন্টারভিউতে আপনি বসছেন সেই ইন্টারভিউতে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আপনি অ্যানালাইসিস করেন। প্রশ্নের 10টা, 20টা, 50টা লিস্ট করেন। সেই প্রশ্নগুলোর উত্তর নিজে রেডি করেন। দেখবেন ইন্টারভিউয়ার আপনাকে যে প্রশ্নগুলো করছে আপনি যদি অ্যানালাইসিস করেন, তার 70-80% প্রশ্ন আপনার সাথে কমন পড়ে যাবে। দ্যাট মিনস ইউ আর রেডি টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন। ওই উত্তরগুলো রেডি করেন। দ্যাট মিনস ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড।
আপনার কাছে সিভি নিয়ে প্রশ্ন করতে পারে, আপনি সিভিটা থরলি অ্যানালাইসিস করেন, আপনার প্রজেক্টগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, এই প্রজেক্টগুলো নিয়ে আপনি থরলি রিসার্চ মানে অ্যানালাইসিস করেন যে কোন জায়গা থেকে প্রজেক্টের কোন জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, সেই জায়গাগুলো ওয়েল আইডেন্টিফাইড করেন এবং নিজেকে রেডি করেন। দেন আপনি যদি একজন প্রোগ্রামার হন, তাহলে আপনার ওভারঅল যেই প্রোগ্রামারের কাছে যেই কনসেপ্টগুলা, যেই কি কম্পোনেন্টগুলো থাকতে হবে, বেসিক প্রোগ্রামিং এর নলেজ, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, প্রবলেম সলভিং, ডেটাবেস, এই নলেজগুলো তো তার কাছে থাকতে হবে। এই নলেজগুলো নিয়ে নিজে রেডি হয়ে যান। রেডি হয়ে যখন আপনি ইন্টারভিউতে যাবেন, তখন ইট মেক্স সাম ইম্প্যাক্ট টু আদার্স। যারা ইন্টারভিউয়ার আছেন তারা কিন্তু বুঝবে যে তারা আপনাকে প্রশ্ন করবে, প্রশ্নগুলোর উত্তর যখন আপনি কিভাবে দিচ্ছেন সেটার উপরেই কিন্তু তারা বুঝে যাবে যে আপনি এই মানে আপনার স্কিল নিয়ে কনফিডেন্ট কিনা, আপনার প্রজেক্টস নিয়ে কনফিডেন্ট কিনা, আপনার পোর্টফোলিও নিয়ে কনফিডেন্ট কিনা, আপনি ওভারঅল নিজেকে নিয়ে কনফিডেন্ট কিনা। এবং আপনার কনফিডেন্সটাই তাদেরকে কনফিডেন্স দিবে যে তারা আপনাকে হায়ার করবে অথবা করবে না। সো এই জিনিসগুলো আর কি আসতে পারে যে আপনি এই কোম্পানিতে কেন জয়েন করতেছেন, নিশ্চয়ই কোম্পানি নিয়ে একটা রিসার্চ করবেন, আপনাকে কেন হায়ার করবে এই প্রশ্নটা হয়তো তারা আপনাকে করতে পারে। সেখানে আপনি নিজে অবশ্যই নিজেকে রেডি করে যাবেন, কেন আপনাকে তারা হায়ার করবে এই প্রশ্নের উত্তর আপনি রেডি করবেন। মুখস্থ কোনো উত্তর না, অনেস্ট উত্তর। হোয়াই ইউ আর দ্য বেস্ট ফিট ফর দিস পজিশন, এই জিনিসটা আগে আপনি নিজেকে ফিট করাবেন, নিজেকে কনফিডেন্ট করাবেন, দেখবেন ওই কনফিডেন্সটা আপনার ইন্টারভিউতে শো হচ্ছে। সো ওভারঅল আপনি যে জব পোস্টের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই পোস্টটা নিয়ে অ্যানালাইসিস করবেন, সেই কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করবেন, সেই ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে আপনার কাছে সেই প্রশ্নগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন। অ্যান্ড অবভিয়াসলি যেমন আপনি যদি প্রোগ্রামার হিসেবে জব কোনো জব পোস্টে অ্যাপ্লাই করেন এবং সেখানে ইন্টারভিউ দিতে যান, সেখানে কিন্তু আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবে না যে আপনি কতটা উপন্যাসের বই লিখছেন, নেভার। এই প্রশ্নটা হয়তো করবে না, হয়তো পার্সোনাল ইন্টারেস্টে কেউ করতে পারে, বাট এই প্রশ্নটা রিলেভেন্সি নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন প্রশ্নগুলো আপনাকে করতে পারে, রাইট? এগুলো নিয়ে রেডি হয়ে যাবেন। দেন আমার মনে হয় যে রেডি হয়ে যাবে আর যে রেডি হয়ে যাবে না, এবং যার নলেজ আছে যার নলেজ নাই, যে ওয়েল প্রিপেয়ার্ড আর যে ওয়েল প্রিপেয়ার্ড না, যে রেডি ফর জব আর যে রেডি ফর জব না, তার মধ্যে অবশ্যই ইন্টারভিউতে একটা হিউজ গ্যাপ থাকবে। হাফিজ ভাই। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে প্রোগ্রামারদের জন্য ইন্টারভিউ বোর্ড কিরকম হতে পারে বুঝিয়ে দিয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। স্যার, আমরা শেষে একটা প্রশ্ন জানতে চাইবো যে এআই প্রোগ্রামারদের জন্য হুমকি নাকি আশীর্বাদ, আপনি কি মনে করেন? আচ্ছা, এআই প্রোগ্রামারদের জন্য হুমকি নাকি আশীর্বাদ, এটা আসলে মানে এই প্রশ্নটা এত বেশি পাওয়া যায় এবং তারপরেও হচ্ছে এই রিপিটেড প্রশ্নটা আসে, এটার কারণটা আসলে আমি বুঝতে পারছি না। বাট প্রশ্নটা আসা স্বাভাবিক, কারণ এটা অনেকের জন্য একটু মনে হচ্ছে যে ভয়ের বিষয়। কিন্তু আমি চিন্তা করছি যে যারা এই জিনিসটা বানিয়েছে তারাই কেন এটাকে ভয় পাবে। হ্যাঁ, এই এই এআইটা কিন্তু এআই বা পুরো জিনিসটা ডেভেলপ করেছে প্রোগ্রামাররাই, ডেভেলপাররাই। সে হয়তো মেশিন লার্নিং ডেভেলপার বা এআই ডেভেলপার হইতেই পারে, বাট আলটিমেটলি হি ইজ ফ্রম প্রোগ্রামিং কেরিয়ার। তো প্রোগ্রামাররাই কেন এটাকে ভয় পাবে? হ্যাঁ, আপনি আপনার জন্য হুমকি যদি সেটাকে আপনি অ্যাকোমোডেট না করেন, সেটাকে আপনি স্বীকার না করেন যে আমার হাতে একটা টুল আসছে, যে টুলটা আমার অনেকগুলো কাজকে সহজ করে দিচ্ছে, যদি আপনি সেটা অ্যাকোমোডেট না করেন, সেটা স্বীকার না করেন, আপনার জন্য হুমকি। দুই, আপনি যদি সেটাকে প্রপারলি ইউজ না করেন, তাহলে আপনার জন্য হুমকি। তিন, যদি সেটাকে আপনি নিজের মানে সেইটার, যেমন ধরেন আমি এখানে কথা বলছি, আপনি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটার একটা জেনারিক উত্তর আমি চাইলে দিয়ে দিতে পারতাম যে না এটা হুমকি না, এই কারণে হুমকি না, কিন্তু আমি অনেকগুলো উদাহরণ দিয়ে বা অনেকগুলো ফ্যাক্ট টেনে বলছি। এটা কিন্তু এআই করতে পারবে না। আপনি আমার সেম প্রশ্নটা যদি চ্যাট জিপিটির একটা অ্যাপ ভার্সন আছে, সেখানে ভয়েস দিয়ে কথা বলা যায়, তাকে যদি জিজ্ঞেস করেন, সেও কিন্তু আপনাকে এই প্রশ্নটার উত্তর দিবে, কিন্তু আমার মতো করে হয়তো দিতে পারবে না, রাইট? আমার মতো করে ফ্যাক্ট গুলা সে হয়তো শেয়ার করবে না। এখন আমি যদি আপনাকে জেনেরিক প্রশ্নের উত্তরটা জেনেরিক ভাবেই দিয়ে দিতাম,
তাহলে আমার কোনো দরকার এখানে ছিল না, আপনার গেস্ট হিসেবে আমাকে আনার কোনো দরকার ছিল না। আপনি চ্যাট জিপিটির সাথে কনভারসেশন করে সেটা স্ট্রিমইয়ার্ড দিয়ে রেকর্ড করে দিয়ে দিতে পারতেন, রাইট? এই জায়গাতে আমার মনে হয় যে চ্যাট জিপিটি আমাকে রিপ্লেস করতে পারবে না, সো আমার জন্য চ্যাট জিপিটি এই জায়গাতে হুমকি না। কিন্তু আমি যদি জেনেরিক অ্যান্সারই দিতাম তাহলে আমার জন্য হুমকি হয়ে যেত, কারণ চ্যাট জিপিটি আমাকে এখানে রিপ্লেস করে ফেলছে। সো যদি আপনি প্রোগ্রামার হিসেবে এমন কাজ করতে থাকেন যেটা চ্যাট জিপিটি দিয়ে করে ফেলা যাবে, তাহলে চ্যাট জিপিটি আপনার জন্য হুমকি। আপনাকে নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে আপনি নতুন নতুন কাজ করছেন, নতুন নতুন ইনোভেটিভ জিনিসের মধ্যে ঢুকতেছেন, নিজেকে ডেভেলপ করতেছেন, নিজের নলেজকে আপডেট করতেছেন, নিজের 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 লার্নিংটাকে গ্রো করতেছেন, তাহলে চ্যাট জিপিটি আপনার জন্য হুমকি না, বরং চ্যাট জিপিটি বা সরি এআই আপনার জন্য তখন হেল্পার। এআই কে ইউজ করে আপনি লার্নিংটাকে ডেভেলপ করছেন, এআই কে ইউজ করে আপনি লার্নিংটাকে অপটিমাইজ করছেন, এআই কে ইউজ করে আপনি লার্নিং এর গ্রোথটাকে এক্সপোনেন্ট করতেছেন। যে জিনিসটা এআই ছাড়া আপনি লার্ন করতে পারতেন হয়তো সময় লাগতো একদিন, সেই জিনিসটা আপনি যদি এআই দিয়ে লার্ন করেন হয়তো সময়টা নেমে আসবে 10 ঘন্টা। দ্যাট মিনস আপনি সারাদিনে আরো 10 ঘন্টা আপনার হাতে আছে আরো একটা নতুন জিনিস জানার। এখন কথা হচ্ছে আপনি ওই 10 ঘন্টাটা ব্যবহার করছেন নাকি 10 ঘন্টাটা নষ্ট করছেন। যদি নষ্ট করেন তাহলে এআই আপনার জন্য হুমকি। আর যদি দেখেন যে না, ওই 10 ঘন্টা যে সময়টা বেঁচে গেছে এই সময়টাকে আপনি নতুন জিনিস লার্ন করা বা এক্সিস্টিং নলেজের জায়গাতে আপনি নিজেকে আরো সময় দিচ্ছেন, আরো নলেজ বেস তৈরি করছেন, তাহলে চ্যাট জিপিটি বা হচ্ছে এআই আপনার হেল্পার এবং আপনাকে এক্সপোনেনশিয়ালি সে গ্রো করতেছে। যদি এক্সপোনেনশিয়ালি গ্রো করতে থাকে তাহলে আপনি গ্রো হবেন এআই এর সাথে, আদারওয়াইজ এআই গ্রো করবে, আপনি ডাউন করবেন, আপনি হয়তো মার্কেট থেকে হারাই যাবেন। হাফিজ ভাই। অনেক সুন্দরভাবে স্যার আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এআই আমাদের জন্য কোন কোন ক্ষেত্রে হুমকি, আবার কোন কোন ক্ষেত্রে আশীর্বাদ। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, নতুন প্রোগ্রামারদের উদ্দেশ্যে যদি আপনার কোনো সাজেশন থাকে। আচ্ছা, প্রোগ্রামটির জন্য সাজেশন বলতে আমি আসলে সাজেশন দেওয়ার মতো জায়গায় নাই এখনো, বাট আমি অভিজ্ঞতা শেয়ার করার জায়গায় আছি, হয়তো অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। যারা নতুন শিখছেন, শেখাটা আসলে একটা জার্নি, শেখাটা একটা লম্বা প্রসেস, এবং শেখাটা লার্নিং লার্নিংটা আমরা এই কারণে বলা হয় লার্নিংটা কিন্তু একটা স্লো প্রসেস। এবং এটা হ্যাঁ, স্লো মিনস হচ্ছে আপনি একসাথে অনেক কিছু লার্ন করতে পারেন, অল্প সময় অনেক কিছু লার্ন করতে পারেন, আমি সেটা বলছি না। কিন্তু লার্নিং এর পেছনে আপনাকে সময় দিতে হবে, সময়টা দেন। প্রবলেম হবে, মানুষের কাছে সাপোর্ট চান। অনেক সময় হয় কি আমরা মানুষের কাছে সাপোর্ট চাই না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আমি সিনিয়রের কাছে বা কোনো প্রফেশনালের কাছে বা কোনো টিচারের কাছে ওই সাপোর্টটা চাচ্ছি না, চাই না। আমি মনে করি যে ঠিক আছে আমি পারছি না, ওকে আমাকে দিয়ে মনে হয় হবে না, আমি বুঝতেছি না, ওকে জাস্ট লিভ ইট। কিন্তু এইটা যদি করেন তাহলে প্রোগ্রামারদের কেরিয়ার বিগিনার হিসেবেই বিগিনার লেভেলেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা করেন যে আপনি কিন্তু এটা মাথায় রাখেন যে আপনি প্রবলেমে পড়বেন, আপনি এররের মধ্যে ঢুকবেন, আপনি না বুঝার মধ্যে ঢুকবেন, এই এররটা সলভ করতে হবে। সেটা আপনি কোনো পাবলিক ফোরামে হেল্প চাইতে পারেন, সেটা আপনি আপনার সিনিয়রের সাথে হেল্প চাইতে পারেন, সেটা ইভেন আপনি আপনার ফ্রেন্ডের কাছে হেল্প চাইতে পারেন। ইভেন আমাদের প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে কিন্তু ভালো এক দুইজন প্রোগ্রামার থাকেই, প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা ক্লাসে থাকে। এখন আপনি কি করবেন, আপনি কি ডিমোটিভেটেড হয়ে বসে থাকবেন যে আমার ওই ফ্রেন্ড তো অনেক ভালো প্রোগ্রামার, তার কাছে কেমনে জিজ্ঞেস করি, মান সম্মান থাকবে না? না, আপনি যদি ওই ফ্রেন্ডের কাছে আপনার হেল্পটা চান যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না, বা এই এররটা আসছে আমি বুঝতে পারতেছি না কেমনে সলভ করব, এই টপিকটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, ওই ফ্রেন্ড কিন্তু আপনাকে হেল্প করবে। এবং আমি দেখেছি এই যে এই একটা গ্রুপ তৈরি হয়, অনেক সময় এই হেল্প চাইতে গিয়েই দেখা যায় গ্রুপ তৈরি হয়ে যায়, এবং গ্রুপে ওরা ডেভেলপ করে, গ্রুপে ওরা শেখে, গ্রুপে ওরা কন্টিনিউ করে। এবং এই গ্রুপগুলা থেকে আমি দেখেছি ম্যাক্সিমাম গ্রুপগুলোর সাকসেস রেট অনেক ভালো। মানে একসাথে গ্রুপ করে শেখা, এটা আপনারা করতে পারেন এবং হেল্প চাইতে পারেন। হেল্প
চাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের লাজ লজ্জা থাকা লাগবে না। হেল্প চাওয়ার ক্ষেত্রে, হেল্প সিক করার ক্ষেত্রে আপনাকে নির্লজ্জ হতে হবে, সোজা কথাই। এটা পাবলিকলি আননোন পার্সনের কাছে চাইতে পারেন, এটা নোন পার্সনের কাছে চাইতে পারেন, ইভেন এটা এআই এর কাছে চাইতে পারেন, চ্যাট জিপিটির কাছেও চাইতে পারেন। চ্যাট জিপিটির কাছে যদি বলেন আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমাকে হচ্ছে যে একজন স্কুলের বাচ্চার মতো করে বুঝাই দাও, দেখবেন সে আপনাকে স্কুলের বাচ্চার মতো করে বুঝাই দিচ্ছে। আপনি যদি বলেন যে আমাকে কলেজের বাচ্চার মতো করে বুঝাই দেন, দেখবেন সে কলেজের বাচ্চার মতো করে বুঝাচ্ছে। আপনি যদি বলেন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমাকে সেভাবে বুঝাই দেন, দেখবেন সে বুঝাই দিচ্ছে। আপনি যদি বলেন যে আমাকে বাংলায় বুঝাই দেন, সে বাংলায় বুঝাই দিচ্ছে। আপনি যদি বলেন যে আমাকে ইংরেজিতে বুঝাই দেন, সে ইংরেজিতে বুঝাই দিচ্ছে। আপনি যদি বলেন যে আমাকে এখানে একটা খেলোয়াড়ের উদাহরণ দিয়ে বুঝাই দাও, খেলার উদাহরণ দিয়ে বুঝাই দাও, সে দেখবেন খেলার উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছে। আপনি যদি বলেন যে এখানে একটা নাটকের সিনারিও তৈরি করে বুঝাই দাও, দেখবেন নাটকের সিনারিও করে বুঝাই দিচ্ছে। এরকম টিচার আপনি কই পাবেন? এরকম ফ্রেন্ড আপনি কই পাবেন? তো এই যে এআই, আমরা অনেকে বলছি এটা আমাকে আমার জন্য হুমকি। না ভাই, এটা আপনার ফ্রেন্ড, বাট ইউ নিড টু ইউজ দিস ফ্রেন্ড আপনি যেভাবে ইউজ করতে চান সেভাবে, আপনার প্রয়োজন অনুসারে। সমস্যা হচ্ছে আমরা সেটা করি না। আমি আশা করব এই যে আমি এখন যেটা বললাম যে মানে নাটকের আবহ তৈরি করে, আপনি যদি বলে দেন যে আমাকে ভেরিয়েবল বুঝাই দাও, নাটকের সংলাপ তৈরি করে ভেরিয়েবল বুঝাই দাও, দেখবেন যে সে নাটকের সংলাপ তৈরি করে ভেরিয়েবল বুঝাই দিচ্ছে। আপনি যদি বলে দেন দুই খেলোয়াড়ের কথোপকথন হচ্ছে, এর মধ্যে আপনি আমাকে ভেরিয়েবলটা বুঝাই দাও, দেখবেন সে আপনাকে ওভাবে বুঝাই দিচ্ছে। আপনাকে ওটা চিন্তা করতে হবে, মাথাটাকে খুলতে হবে, আশপাশ চিন্তা করতে হবে, এবং ফোকাস থাকতে হবে। ফোকাস থাকতে হবে, লার্নিং এ ফোকাস থাকতে হবে, এবং কন্টিনিউ করতে হবে। থ্যাংক ইউ হাফিজ ভাই। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার এত ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করার জন্য। আজকের সেশনের মাধ্যমে আমরা আপনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি পরবর্তীতে আবারও আপনার সঙ্গে দেখা হবে বিএসএমআর স্টু রেডিও এর সাথে। সুপ্রিয় দর্শক, ইনশাআল্লাহ। আশা হ্যাঁ, প্লিজ সুপ্রিয় কন্টিনিউ। দর্শক, আশা করছি আজকের পুরো লাইভ সেশনটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো লাইভ সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বিএসএমআর টু রেডিও এর ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।